ঝালকাঠি জেলার জেলা প্রশাসক হিসেবে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি যাদের আত্মত্যাগের বিনিময়ে তাদের জন্য এই জাতির সিভিল সার্ভেন্ট হিসেবে এই জাতির তরুণ প্রজন্ম সহ আপনারা যারা আছি তারা অনেকেই আমাদের সেই দায়িত্ব পালন করতে পারেনি। যারা একদিন সারা পৃথিবী শাসন করেছে আজ তাদের সেখানে আমরা দেখি যে একটি উন্নত একটি কল্যাণ রাষ্ট্র, নাগরিকের অধিকার, মানবিক মর্যাদা এবং সাম্য, সামাজিক ন্যায় বিচার কীভাবে সেখানে প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমরা সেই ইউরোপের ইংল্যান্ডে গেলেও দেখি, যারা একসময় সারা পৃথিবী শাসন করেছে। ইউরোপে গেলে দেখি, সে আমেরিকার নর্থ আমেরিকায় গেলে দেখি, আমরা ইউরোপে, আমরা এশিয়ার আমাদের কিছু দেশের কথা বলা হয়েছে, আমরা সেখানে গেলেও সেটা দেখি। আমরা দেখি যে আমাদের কাছাকাছি সময় যুদ্ধ জয় করে পরাশক্তির কবল থেকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনেছে আরও কিছু দেশ রয়েছে। ভিয়েতনামের নাম শুনি আমরা, মালয়েশিয়ার কথা বলি, আমরা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার যুদ্ধের কথা শুনেছি, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী তাদের সেই বিশ্বে অন্যতম অর্থনৈতিক পরাশক্তি হিসেবে তাদের আবির্ভাব হওয়ার সেই যাত্রা, সেটি আমরা গল্প আকারে শুনি, আমাদের ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আমাদের সিভিল সার্ভেন্টরা সেখানে ট্রেনিং নিতে যায়, আর আমাদের দেশের সাধারণ নাগরিক যারা তারা সেখানে শ্রমিক হিসেবে যায়। আমরা সেই বাংলাদেশ আসলে চাইনি, যেটা মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল না। তো আমি দুজন মুক্তিযোদ্ধার সন্তানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আসলে আমরা সিভিল সার্ভেন্ট হিসেবে যে সুযোগটি পেয়েছি, ওনারা যে আত্মত্যাগ করেছিলেন, সেটি পাকিস্তান সময়ে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য যদি এখন যদি বাংলাদেশকে 54 বছরে স্বাধীন না হতো, আমি আসলে আমার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, সাধারণ গ্রামের একটি পরিবারের সন্তান, কেউ এই সিভিল সার্ভিসে আসলে 6%, 10% যেটা পূর্ববঙ্গের ছিল, সেটা কোনো মতে মিলিটারি ব্যুরোক্রেসিতে, সিভিল ব্যুরোক্রেসিতে, জুডিশিয়ারিতে এবং সরকারের বিভিন্ন যে পোস্টে, সেখানে আমাদের আসলে সেই যাওয়াটা একটি শুধু পড়া হতেই ছিল, একটি স্বপ্নেই থাকতো। তো যাদের আত্মত্যাগের বিনিময়ে সেটি সম্ভব হয়েছে, তাদের জন্য আমরা কি করেছি, এই রাষ্ট্র কি করেছে, এবং তাদের শুধু যে আর্থিকভাবে, সামাজিকভাবে, বিভিন্নভাবে তারা শুধু যে বিভিন্ন সুযোগের আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছেন, বিষয়টা তা নয়। আমরা জানি যে মানব সৃষ্টির ইতিহাসের শুরু থেকেই পরবর্তী সময়ে সিভিলাইজেশন আমরা দেখি, সব সময় একটি সিভিলাইজেশনকে বলা হয় যে দ্য হিস্ট্রি অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন ইজ নাথিং বাট দ্য হিস্ট্রি অফ ক্লাসেস। এই ক্লাস বা দ্বন্দ্ব বা যুদ্ধ, এটি হলো সবসময় সত্যের সাথে মিথ্যার, ন্যায়ের সাথে অন্যায়, এবং সেই সত্য এবং মিথ্যার যে যুদ্ধ, সেটি যুগে যুগে যেমন হয়েছে, ইসলামের আবির্ভাবের সময় হয়েছে। এবং পবিত্র কোরআনে আপনারা জানেন যে সূরা বাকারার 154 নং আয়াতে সে বলা হয়েছে, মহান সৃষ্টিকর্তা বলেছেন যে যারা আল্লাহর রাস্তায়, অর্থাৎ যারা ন্যায়ের পথে যুদ্ধ করে, তাদেরকে তোমরা মৃত করো না, বরং তারা জীবিত, তোমরা সেটা বুঝতে পারছো না। এবং হাদিসে আছে যে দেশপ্রেম ইমানের অঙ্গ। তো সেই দেশপ্রেমের উজ্জীবিত হয়ে বীর মুক্তিযুদ্ধ এবং তারা শহীদ হয়েছিল, তাদের পরিবারের যারা আজও পঙ্গুত্ব বরণ করে আছেন, পরিবারের অনেক সদস্য শহীদ হয়েছেন, তারা সেই শোক নিয়ে, শোকাহত পরিবারগুলো এখনো বাংলাদেশে বেঁচে আছেন, কিন্তু তারা যখন দেখেন যে আমাদের সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি, তাদের আত্মা কষ্ট পান। আমরা এই প্রসঙ্গে আমি শুধু দুটি বিষয়ে দুটি গল্প বলে আজকের দিবসের যে মূল আলোচনা, সেটাতে একটু আলোকপাত করব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যখন পিএইচডি ডিগ্রি করেন ইউএসএতে, উনি ছিলেন টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল ছোট একটি শহর, এবং সেই শহরে ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি। তো যখন 1971 সালের 25শে মার্চ কাল রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর তাদের আধুনিক সমরাস্ত্র নিয়ে
হায়নার মতো চাপিয়ে পড়ে, তখন সারা পৃথিবীতে ইতিমধ্যে আমরা আমাদের অনেক বক্তা বলেছেন যে স্বাধীনতার তার ডাক আই রিভোল্ট করে স্বাধীনতার যুদ্ধের যে ডাক দেওয়া হয়েছিল এবং বীর মুক্তিযোদ্ধাগণ এই দেশমাতৃকার সেই ডাকে সাড়া দিয়ে সবাই মাঠে নেমে পড়েছেন। সেই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা পেয়েছিলেন, ঠিক তেমনি ওনারাও পেয়েছিলেন। কি করেছেন? সেখানে বাংলাদেশ সিটিজেন কমিটি করেছেন, সেখানে সেখানে লোকাল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। বাংলাদেশে যে একটি জেনোসাইড সংগঠিত হচ্ছে এটি তারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। সবাই সেই কমিটিতে যারা ছিলেন সবাই 1000 টাকা করে দিয়েছেন এবং প্রতি মাসে বেতনের 10% দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে তারা ওয়াশিংটন ডিসিতে মুভ করে সেখানে বাংলাদেশ হাই কমিশনের, সেখানে বাঙালি কিছু কর্মকর্তা ছিল, তাদের সাথে বসে তারা পরামর্শ করলেন। তারা সেখানে বাংলাদেশের হাই কমিশন আলাদা করে এবং প্রবাসী সরকার গঠনে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখি ইউরোপে বা বিভিন্ন দেশে প্রবাসীরা যেই উদ্যোগ নিয়েছিলেন সেটা আন্তর্জাতিক অঙ্গনে বড় একটা প্রভাব ফেলেছে। কিন্তু আমাদের অনেক দেশপ্রেমিক মাননীয় প্রধান উপদেষ্টা সহ তারা কখনো তাদের কৃতিত্ব দাবি করেন নাই। কিন্তু আমরা দেখি যে বীর মুক্তিযোদ্ধাদের সেই আত্মত্যাগ সেটাকে ভুলণ্ডিত করে অনেকেই আসলে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশকে বিভিন্নভাবে শোষণ, নির্যাতন এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করা এবং বিভাজন করা, এবং 1971 সালে সেই বিভাজন দেখেছি। এই জাতিকে আসলে একতাবদ্ধ করা যায়নি। ব্রিটিশরা যেটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেছিল সেটা পরবর্তীতে অব্যাহত থেকেছে, যার কারণে অল্প কিছু আলবদর আল শামস সহ যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের কারণে আমাদের স্বাধীনতা যুদ্ধের সে অর্জন সেটা অনেকটা তাৎক্ষণিক, সেই যেটি অর্জন করা সম্ভব হতো সেটি হয়তো বেশি সময় লেগেছে। তো আমরা যেটা বলছিলাম যে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান হিসেবে ওনারা যে প্রত্যাশা করেছিলেন যে উন্নত যে দেশগুলো তারা সময় যুদ্ধ করে পরবর্তীতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, সামরিকভাবে স্বাবলম্বী হয়েছেন, তাদের রাজনৈতিকভাবে তাদের সেই রাজনৈতিক সংস্কৃতি যেটি রাজনৈতিক নেতৃত্ব দেশকে সঠিক পথে চালিত করেছে। কিন্তু আমাদের আবার দুর্ভাগ্য সে 54 বছরে বারবার সেই স্বপ্ন বুলণ্ডিত হয়েছে, বারবার ছাত্র জনতাকে আন্দোলনে রাস্তায় নামতে হয়েছে। 1990-তে সবাই নেমেছে, সর্বশেষ আপনারা বলেছেন 2024-এ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেখানে অনেক শহীদ বরণ করেছেন, যারা জুলাই শহীদ তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। অনেকে অসুস্থ আছেন, তো সেই পরিবার এবং যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক বলেছেন যে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা হয়তো অনেকেই আগামী 16 ডিসেম্বরে আমাদের মাঝে থাকবেন না, তাই তাদের স্মৃতি ধারণ করার জন্য আমরা যদি কিছু করি। তো আমি যোগদানের পরে আমার একটা উপলব্ধি ছিল যে আমরা যদি 16 ডিসেম্বর অথবা 26শে মার্চে একটি প্রকাশনা করতে পারি জেলা থেকে। জেলায় হয়তো আগে কিছু প্রকাশনা হয়েছে। আমাদের কমান্ডার মহোদয় তার বক্তব্যে বলেছেন যে প্রথম প্রতিরোধ যুদ্ধ যেটি জালকাঠির মাটিতে সংঘটিত হয়েছিল সেটি আমাদের ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে সেভাবে প্রতিফলিত হয়তো হয়নি। সেই কারণে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের জন্য, তাদের জন্য, আপনাদের সংগ্রামের ইতিহাসটি রেখে যাওয়ার জন্য আসলে আমরা যেটা পুলিশ সুপার মহোদয় বলেছেন, আমরা হয়তো আমরা ইতিহাস যারা রচনা করেছেন তাদের কাছ থেকে, যারা গল্প লিখেছেন, যারা নাটক লিখেছেন, যারা কবিতা লিখেছেন তাদের কবিতা পড়ে আমরা শুনে মুক্তিযুদ্ধের ইতিহাস জানি। আর আপনারা রণাঙ্গনের সৈনিক হিসাবে আপনারা একজন ইতিহাস, তো সেই ইতিহাসকে সংরক্ষণ করা এটা জাতি হিসাবে আমাদের দায়িত্ব। তো আমি সেই দায়িত্ব নিয়েই বলছি, আমরা আগামী 26শে মার্চে আমরা চেষ্টা করব এই জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস যতটুকু আছে পুরোটাকে আমাদের একটা কম্পাইলেশনে নিয়ে আসা
এবং মুক্তিযোদ্ধা যারা আছেন সবার একটি বায়ো সেখানে সেই সংকলনে থাকবে, এবং আপনারা যারা জীবিত বীর মুক্তিযোদ্ধা আছেন তাদের সেই রণাঙ্গনের ইতিহাসগুলো, আপনার যে ঘটনাগুলো সেখানে আছে, যেগুলো আপনি মনে করেন যে তরুণ প্রজন্মের জন্য, আগামী দিনের যারা এই দেশ নেতৃত্ব দিবে যুগের পর যুগ, তাদের জন্য আপনারা সেই স্মৃতিগুলো রেখে যাবেন, তাহলে অবশ্যই আপনারা এখন থেকে আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে রিকোয়েস্ট করব, কমান্ডার মহোদয়ের মাধ্যমে আমরা পত্র দেব যে আপনারা সেই ইতিহাসটুকু যদি পারেন নিজে লিখবেন, লিখে আমাদেরকে দিবেন আমাদের সংকলন সেটি সংরক্ষণের জন্য। যদি নিজে হয়তো বয়োবৃদ্ধ, আপনার অনেকে অসুস্থ, সেই ক্ষেত্রে আপনার পরিবারের যদি কেউ থাকে তাদেরকে বলে ডিকটেশন দিয়ে তারা আপনার কাছ থেকে ইতিহাসটা লিখে নিতে পারে। তো আমরা সেইভাবে আপনাদের ইতিহাসটা সংরক্ষণ করতে চাই। ধন্যবাদ। আমি একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছি যে আসলে আপনাদের বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা হয়তো বক্তব্যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা শুধু তাদের আত্মার মাগফিরাত কামনা করে বা এইরকম দুই একটি প্রোগ্রাম করে আমরা শেষ করি। আসলে ইংরেজ একজন কবি, ইংলিশ কবি লরেন্স বিনিয়ন, তো আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন আমাদের হয়তো অনেকে আপনারা সেই কবিতা যদি পড়তে পারেন, ফর দ্য ফলেন অর্থাৎ শহীদদের উদ্দেশ্যে একটা কবিতা লিখেছিল, সেটা প্রথম বিশ্বযুদ্ধে যারা মারা গিয়েছে তাদের জন্য। এই কবিতার কিছু হার্ট টাচিং লাইন আমি যখন পড়ছি ইন্টারমিডিয়েটে তখন যেই রকম আমার হার্ট টাচ করতো, হৃদয় স্পর্শ করতো, এখনো আমার সেই রকম অনুভূতি হয় যে যারা জীবন দিয়েছেন, আপনারা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, আপনারা আসলে যারা মারা গেছে তারা যেমন মৃত নয়, তারা জীবিত, একইভাবে তারা যারা ইয়াং অবস্থায় মারা গেছেন তারা সারা জীবন ইয়াংয়ে থাকবে, ইতিহাস তাদেরকে সেভাবেই স্মরণ রাখবে। আমরা যারা আছি, যারা যুদ্ধ দেখিনি, যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাইনি, হয়তো আমাদের এই কেরিয়ার চাকরি জীবন একটা সময় পরে আমরা ইতিহাসের অতল গহ্বরে বিস্তৃত হয়ে যাব, আমাদেরকে কেউ আর মনে রাখবে না, ইতিহাসের সেই স্বর্ণালী পাতায় আমাদের নাম লেখার সুযোগ আমাদের হবে না। সেই সুযোগটি আপনাদের হয়েছে, আপনারা ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই জাতিরাষ্ট্র থাকবে, ততদিনই আপনাদের সেই ইতিহাস জল জল করবে। আমি বলেছিলাম দুটি ছোট ঘটনা বলবো, একটি আপনাদের শেয়ার করেছি যে আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেকে অবদান রেখেছেন কিন্তু কখনো সেটা দাবি করেননি, ওনারা দেশের জন্য কাজ করেছেন, এবং আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা উনি দেশের জন্য কাজ করে কিভাবে কিছু মডেল, সেই গ্রামীণ মডেল যেটি মাইক্রো ক্রেডিট ইকোনমিক্স একটি অন্যতম একটি ধারা সূচিত করেছে, বিশেষ করে সোশিও ইকোনমিক্সের একটি ধারা, এবং গ্রামীণ ব্যাংক যার জন্য নোবেল প্রাইজ পেয়েছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে বিশ্বে। আপনাদের মাধ্যমে আপনারা সব প্রত্যেক মুক্তিযোদ্ধা আপনারা যুদ্ধ করেছেন বলেই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আজ মর্যাদার আসনে আসেন, কিন্তু আপনারা কখনো সেটি দাবি করেননি, আপনারা রাষ্ট্রের কাছে চাননি যে আপনাদেরকে মন্ত্রী বানাতে হবে, এমপি বানাতে হবে, আপনাদেরকে রাষ্ট্রীয়, আপনারা শুধু হয়তো সম্মানটুকু চেয়েছিলেন যেটি বলেছিলেন। তো আমি এই পর্যায়ে শুধু দুঃখ প্রকাশ করবোই না, আসলে আপনাদের জন্যই আমরা